আন্দোলনটা কেন সরকার পতনের আন্দোলনে গেল না এবং 2024-এরটা কেন সরকার পতনের আন্দোলনের দিকে গেল, এটার পার্থক্য রচিত হয়ে গিয়েছিল 18 জুলাই। ওখানে যখন হাসিনার পতন হয়ে গেল, তারপরেই দেখলাম বিভিন্ন জায়গায় ক্রেডিটের রাজনীতি শুরু হয়ে গেল এবং আনফরচুনেটলি বহু মানুষ কর্নার হয়ে গেল, নারীরা কর্নার হয়ে গেল, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কর্নার হয়ে গেল। ব্রিগেডিয়ার জেনারেল জালাল, আমি একদম নাম ধরেই বললাম, প্রচন্ড বিতর্কিত একজন মানুষ। উনি কিভাবে বিএসসি তে প্রথমে বসার হিম্মত রাখলো এবং তারপরে বিতর্কের জন্য উচ্ছেদ করা হলো, জুলাইয়ের আহতদেরকে সার্টিফিকেশনের দায়িত্ব কিভাবে তার কাছে গেল। সরকারকে কি আমরা নিয়মিত খেলা দিব? এটা কি আমাদের চাকরি নাকি কাজ? তাহলে যারা ওই চেয়ারগুলোতে বসে আছে তাদের দায়িত্বটা কোথায়? পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলন দেখেছি, এই আন্দোলনটা দেখেছি। ওই আন্দোলনটা কেন সরকার পতনের আন্দোলনে গেল না এবং 2024-এরটা কেন সরকার পতনের আন্দোলনের দিকে গেল, এটার পার্থক্য রচিত হয়ে গিয়েছিল 18 জুলাই। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন রাজপথে নেমে নিজেদের রক্ত বিসর্জন দেওয়া শিখে গেল কোনো ধরনের কোনো ইনসেনটিভ ছাড়া। এই পার্থক্যটা করাটা খুব বেশি মাত্রায় জরুরি। গণঅভ্যুত্থানে যখন হাসিনার পতন হয়ে গেল, তারপরেই দেখলাম বিভিন্ন জায়গায় ক্রেডিটের রাজনীতি শুরু হয়ে গেল এবং আনফরচুনেটলি বহু মানুষ কর্নার হয়ে গেল, নারীরা কর্নার হয়ে গেল, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কর্নার হয়ে গেল। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। মাদ্রাসার স্টুডেন্টরা কর্নার হয়ে গেল এবং কেউ কেউ এই জুলাইয়ের দাবিদার হয়ে গেল যে একমাত্র তারাই এই জুলাইয়ের ত্রাতা ছিল এবং তারাই এই জুলাইটাকে ভোগ করবে। 1971 আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় উজ্জ্বল অধ্যায় এবং ঠিক তারপরেও যেটা দেখা গেল, একটা দল 1971-কে ধারণ করার চেষ্টা করলো যে অন্য কারো কোনো অবদান নাই, যাবতীয় যা অবদান শুধুমাত্র একটা দলের। এই ক্রেডিট বাজি করতে গিয়ে 71-এর চেতনা শব্দটা আলটিমেটলি নেগেটিভ একটা টার্মে পরিণত হলো। আমার কাছে যদি বলা হয় সামনে আমি কি দেখতে চাই, জুলাইটাকে নিয়ে ওই ধরনের আরেকটা চেতনার বিজনেস থাকা উচিত না। জুলাইটা যদি গণ অভ্যুত্থানই হয়, এটা প্রত্যেকটা মানুষের অবদান আছে। আমরা শুধুমাত্র যারা আন্দোলনে ছিল তাদের কথা বলি, এমন অনেক বাবা মা আছেন আন্দোলনে আসে নাই, সন্তানটাকে আন্দোলনে পাঠিয়ে দিয়েছেন, ওই বাবা মায়ের স্যাক্রিফাইস আছে। এমন অনেক মানুষজন আছেন যারা এই জুলাইটা যে পথে আগাচ্ছিল, এই পথে আগানোর জন্য বহু 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 বছর ধরে তাদের স্যাক্রিফাইস ছিল, তাদের অবদান আছে। শুধুমাত্র এই সভা সেমিনারে বসা মানুষ না, রামপুরা বিডিবি ভবনের সামনে সবজি বিক্রেতা যিনি গুলি খেয়েছেন, তার অবদান আসলে কোথাও লেখা নাই। ওই সবজি বিক্রেতার অবদানটা ছিল। যে গোয়ালা ছেলেটা এই গ্রিন রোড ফার্ম গেটের গুলিতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম দিকেই মারা যায়, অল্প কয়েক বছরের একটা বাচ্চা, তার অবদান ছিল, কিন্তু আমরা সবাই ভুলে গেছি। সো আমার সবচেয়ে বড় যেটা অনুরোধ থাকবে, এই গণঅভ্যুত্থানটা যাতে কারো হাতে কুক্ষিগত না হয়ে যায়, এটা যাতে সবার গণঅভ্যুত্থানই থাকে। তারপরে আর একটা কথা বলি যে গণঅভ্যুত্থানের পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। আমাদের খুব বড় রকম একটা এক্সপেকটেশন ছিল যে হাতি ঘোড়া মারার দরকার নাই, খুবই বেসিক কিছু জায়গায় তারা যদি ফোকাস রাখতে পারতো, খুবই ভালো কোনো কিছু হতে পারতো। প্রায় 1 বছর হয়ে গেছে, দুঃখজনক ভাবে পার্টিকুলার 3টা সেক্টরের কথা যদি আমি বলি, আহতদের সেবার কথা যদি বলি, আমরা খুবই হরিবল একটা পিকচার পাবো, কিন্তু এটার জন্য যারা দায়িত্বে আছেন তাদেরকে প্রশ্ন করারও মানুষ নাই। এমনকি এই সরকারের 3-4 জন উপদেষ্টা বাদ দিয়ে অন্য উপদেষ্টারা কে কে দায়িত্ব পালন করে, এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন দেখে না। আহতদের চিকিৎসার যদি কথা বলি, অনেক চোখে এমন মারাত্মক ভাবে আহত হয়েছিল, তাদেরকে যে বিদেশে পাঠানো সম্ভব এবং উচিত ছিল খুব কুইকেস্ট পসিবল টাইমের ভেতরে, সেটা করা হয় নাই। আমাদের এক ছোট ভাইয়ের নাম আমি বলে দিচ্ছি, আব্দুল শাফি। তাকে বিদেশে পাঠানো হচ্ছিল না, মাসের পর মাস তার স্ট্রাগল করতে হচ্ছিল। তো ওই টাইমে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কি করছিলেন? ওই টাইমে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে প্রথমে পিএসসির মেম্বার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তারপর নিয়ে গিয়ে জুলাইয়ের যারা আহত আছেন তাদেরকে বিদেশে পাঠানো হবে কি হবে না, সেই সার্টিফিকেশন দেওয়ার চূড়ান্ত দায়িত্বে বসিয়ে দেওয়া হয়েছিল এক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলকে। সেই ব্রিগেডিয়ার জেনারেল জালাল, আমি একদম নাম ধরেই বললাম, প্রচন্ড বিতর্কিত একজন মানুষ। উনি কিভাবে বিএসসি তে প্রথমে বসার হিম্মত রাখলো এবং তারপরে বিতর্কের জন্য উচ্ছেদ করা হলো, জুলাইয়ের আহতদেরকে সার্টিফিকেশনের দায়িত্ব কিভাবে তার কাছে গেল। আমি এক্সপেক্ট করছিলাম যে এই প্রশ্নগুলো সবাই তুলবে, কিন্তু মনে হয় সরকারের দিকে যে আঙ্গুল তুলে প্রশ্ন করা উচিত সেই কথাটা মানুষ ভুলে গেছে। 2 নম্বর ব্যাপার হলো, আমাদের যে এগুলো শহীদ পরিবার ছিল, অনেক বন্ধুরা বলে গেছেন ইতিপূর্বে,
সেই শহীদ ফ্যামিলিদের নিয়ে বিভিন্নভাবে ধান্দাবাজি করা হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তাদেরকে যেভাবে পুনর্বাসন করার দরকার ছিল সেই কাজটা সিস্টেমেটিক ওয়েতে হয় নাই। 3 নম্বর ব্যাপারটা হলো বিচারের প্রক্রিয়া। বিচারের প্রক্রিয়া শুনলেই কারো কারো কাছে মনে হয় বোধহয় যে ধরবে আজকে কালকেই ফাঁসি দিয়ে দিবে, বিচারটা হয়ে যাবে। বিচারের নামে অনেক পপুলিস্ট তত্ত্ব এস্টাবলিশড হয়ে গেছে। এই জন্য কোনো একজন মানুষ মারা গেছে রামপুরাতে, সেই মানুষের নামে মার্ডার কেসের আসামি করা হয়েছে 400 জনকে, এমন মানুষকেও আসামি করা হয়েছে যারা ওই টাইমে বাংলাদেশে ছিলই না। মনে হচ্ছে যে খুব বোধহয় যে ভালো একটা বিচার ব্যবস্থা চলছে, যাকে তাকে মামলার রায় দিয়ে দিয়ে। এই বাংলাদেশে অতীতেও ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে বিচার করা হয়েছে, তার ফলাফল খুব একটা ভালো কিছু হয় নাই। আমার কথা একদম সলিড ভাবে যদি এই লিস্টগুলো করা হতো, 7 জন মানুষ জড়িত আছে, 7 জনেরই নাম আছে, দ্যাটস ফাইন, তাহলে বিচারটা প্রশ্নবিদ্ধ হতো না। কিন্তু দেখবেন সরকার যদি পপুলিস্ট তত্ত্ব বেছে রাষ্ট্র চালাতে থাকে, টুডে অর টুমোরো এই জায়গাগুলোতে প্রশ্ন উঠবে। কিন্তু এই সরকার কি সেই কাজগুলো করছে? এমন অনেক রিপোর্ট যেভাবে আসার কথা সেই রিপোর্টগুলো আসে নাই। বিচারের নামে অনেক ক্ষেত্রে পপুলিস্ট তত্ত্ব যেটা নেওয়া হচ্ছে, অনেকে অনেক হাততালি দিতে পারে, কিন্তু আমি যেটা মনে করি ইনস্ট্যান্ট হাততালি পাওয়ার চেয়ে সাস্টেইনেবল কাজ করাটা বেশি জরুরি ছিল। এমনকি ট্রাইব্যুনাল গঠন করার থেকে শুরু করে বিভিন্ন পদে যারা নিযুক্ত হয়েছেন, বারবার কেন প্রশ্নের মুখে পড়বে, বারবার কেন ঠেলা দিতে হবে এবং তারপর কেন তারা ব্যাক করবে? সরকারকে কি আমরা নিয়মিত ঠেলা দিব? এটা কি আমাদের চাকরি নাকি কাজ? তাহলে যারা ওই চেয়ারগুলোতে বসে আছে তাদের দায়িত্বটা কোথায়? মোস্ট ইম্পর্টেন্টলি আইন শৃঙ্খলা রেস্টোর কি করা গেছে? 11 মাস পার হয়ে গেছে। আমরা অনেকের দোষ দিতে পারি, বিভিন্ন পলিটিক্যাল পার্টির দোষ অবশ্যই আছে, আমি বলবো না যে পলিটিক্যাল পার্টিদের দোষ নেই, বাট কথাটা হলো যে কয়েকটা ক্রাইম পলিটিক্যাল পার্টির লোকজনের দ্বারা অ্যাসোসিয়েটেড হয়, সেইগুলা নিয়ে যখন কথাবার্তা হয় আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে অনেকগুলা ক্রাইম হয়েছে যেগুলো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাসোসিয়েটেড না, কিন্তু ক্রাইম রেট অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে। প্রত্যেকেই আপনারা আজকে গিয়ে একটা লিস্ট নিয়ে দেখতে পারেন যে বিগত 6 মাসে খুনের শিকার হয়েছে কতজন, ধর্ষণের শিকার হয়েছে কতজন, লুটতরাজের শিকার হয়েছে কতজন। এটা একটা হরিবল পিকচার পাবেন। পলিটিক্যাল পার্টিদের যাদের যাদের কর্মীরা খারাপ কাজ করেছে অবশ্যই তাদের দায় নেওয়া উচিত নতুন বাংলাদেশে, কিন্তু এই সংখ্যার চেয়েও হিউজ একটা সংখ্যা যারা যারা এই কাজে জড়িত ছিল, এমনকি এই সংখ্যাটা বিগত কয়েক বছরের তুলনাতেও অনেক ক্ষেত্রে বেশি। তাহলে এই যে অ্যালার্মিং রেটে বাড়ছে, সেই জন্য কি আমরা প্রশ্ন করতে পারছি? স্বরাষ্ট্র উপদেষ্টাকে কি প্রশ্ন করা গেছে ধর্ষণ রেটটা কেন বাড়লো, খুনের সংখ্যাটা কেন বাড়লো বিগত বছরের এই সময়ের চেয়ে? কিন্তু এই প্রশ্নগুলা করাটাকে অনেকে ক্রাইমের লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে। আবার বড় পর্দায় অনেককেই দোষ দেওয়া যায়, সাংবাদিক মানেই প্রচন্ড খারাপ, কিন্তু একই সাথে কয়েকজন সাংবাদিক তো প্রচন্ড ভালো ভূমিকাও রেখেছে। কিন্তু এইটা করতে গিয়ে অনেকে না অনেক মানুষের দোষ দেয়, ওইটা সংস্কার হয় নাই, ওইটা সংস্কার হয় নাই। কেন জুলাই গণ অভ্যুত্থানকে বিক্রি করে যারা ওই পদগুলাতে বসে গেছে, এমন উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত যেসব উপদেষ্টা আছে, সেই জায়গায় কি আমাদের বিপ্লবী ভাইরা নাই? তাদের মন্ত্রণালয়গুলোতে কি সংস্কার হয়েছে সম্ভবত আমাদের এটাও দেখা উচিত। আমরা অমককে প্রশ্ন করব, তমককে প্রশ্ন করব, তাদের মন্ত্রণালয়গুলোর কি অবস্থা সেই প্রশ্নগুলো আমাদের করাটা অবশ্যই উচিত ছিল। সো সরকারের দেখেন আমরা মুখে মুখে অনেক কথা বলতে পারি, আরেকটা কথা হলো আমরা অনেক বেশি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে ঢুকে যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় এইটা কেন হইল না, ওইটা করা উচিত, সংবিধান এইটা ওইটা। মূল জায়গাটা হলো মানুষকে কিভাবে ডিল করা হচ্ছে এবং মানুষ কিভাবে ফ্রেমওয়ার্ক গুলোর সাথে অ্যাকাস্টমড হচ্ছে। দেখবেন এই জায়গাগুলোতে কাজ করা হয় নাই জন্যই আমি কিছুদিন আগে একটা টক শোতে বলেছিলাম 11 মাস পরে গিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট প্রথমবারের মতো ফিল করছে বিগত 3টা ইলেকশন যারা রিগিং করেছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে। আপনারা প্রত্যেকেই সার্চ চালিয়ে দেখতে পারবেন, এইটা জাস্ট কয়েকদিন আগের ঘটনা। কিন্তু গত বছরের আগস্ট মাসে ক্ষমতায় আসার পরে 11 মাসের ভেতরে তাদের একবারও মনে হয় নাই 2024 সালের অর্ধেকের বেশি আসলে বিনা ভোটের ইলেকশন, 2018 সালের মধ্যরাতের ইলেকশন, 2024 সালের 7 জানুয়ারির ডামি ইলেকশন যারা করেছিল তাদের তদন্ত হওয়াটা উচিত। তারা এটা মনে করে নাই। অনেক প্রেসার খাওয়ার পরে তারপর তাদের মনে হচ্ছে ঠিক আছে এবার তদন্ত করি। কেন এইটা প্রথমে 1 মাসের ভেতরেই করা উচিত ছিল না? এই যে সরকারের অ্যাকাউন্টেবিলিটি বারবার করে ভুলে যাচ্ছে, আমরা এটা অনেক সময় ভুলে যাই। এবং তারপরে সবচেয়ে যেটা আক্ষেপের ব্যাপার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানে ছিলাম, এটা যেমন সত্য। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে সেই ঐক্যটা নানা জায়গায় বিপন্ন হতে যাচ্ছে, অনেক জায়গায় হয়েও গেছে।
কিন্তু আমি এতটাও নৈরাশ্যবাদী না যে এই জায়গাটা আবার রেস্টোর করা সম্ভব না। আমি বিশ্বাস করি প্রত্যেকের ভেতরে সহনশীলতা যদি থাকে সেই জায়গাটা আবার এক করাটা সম্ভব। যখন দেশের ভেতরে এই বারবার করে নিজেদের ভেতরে মারামারিটা চলছে, আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি খুশি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে লক্ষণ সেনের পরে দ্বিতীয় যে ব্যক্তিটা পালিয়ে দিল্লিতে চলে গেছে, দিল্লিতে বসে থাকা পৃথিবীর বুকে সবচেয়ে হেইনাস একটা এলিমেন্ট শেখ হাসিনা, উনি বসে সবচেয়ে খুশি হচ্ছে। ওনার মনে হচ্ছে যে এই তো যারা আমাকে একসাথে মিলে হটাইলো তারা নিজেদের ভেতরে মারামারিটা করছে। আমাদের সামনের দিনের বাংলাদেশের থ্রেট শুধু ইন্টারনাল থ্রেট না, এক্সটার্নাল থ্রেটটাও আছে, এই ব্যাপারটা আমরা ভুলে যাই। এই জায়গায় XYZ যেই সরকারে থাক, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দুর্বল সরকার যদি বাংলাদেশে থাকে সেটার সবচেয়ে বেনিফিশিয়ারি হবে আমাদের বর্ডারের চারপাশে যারা নামে বন্ধু কাজে বন্ধু না এমন রাষ্ট্রগুলো। একটা হিসাব মিলিয়ে রাখাটা জরুরি। আমরা মাঝে মাঝে মনে করি এক্সটার্নাল দেশগুলোর থেকে আমরা বোধহয় যে তাদের থাবা থেকে বের হতে পেরেছি। আমাদের তাহলে এই হিসাবও নিতে হবে বিগত 11 মাসে বর্ডার কিলিং কমেছে নাকি বেড়েছে। আমরা দেখবেন এই হিসাবটা নিতে ভুলে গেছি। অনেক চুক্তিগুলো ছিল, অনেকেই বলেছিল সামনে নিয়ে আসা হবে, সেই চুক্তিগুলো কি সবকিছু সামনে আনা হয়েছে? দেখবেন অনেক কিছুর অনেক উত্তর এখনো মেলে নাই, কিন্তু তাদেরকে কি অ্যাকাউন্টেবল করা গেছে? আমরা বিভিন্ন মানুষকে বিভিন্ন ট্যাগ দিয়ে যাচ্ছি। এমন অনেক অবস্থা দেখা যাচ্ছে যে মনে হয় সংস্কারের ব্যাপারটা হলো এমন কিছু ব্যাপার যে কাগজ কলমে এড়ালেই সব কাজ হয়ে যাবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সামনের 10 থেকে 15টা বছর আমাদের জাতীয় ঐক্যটা জরুরি, শুধুমাত্র দেশের জন্যই না, আমাদের দেশের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যাতে না হয় সেটার জন্য আমাদের দেশে একটা স্টেবল গভর্নমেন্ট দরকার এবং স্টেবল ইকোনমিটা দরকার। তৃতীয় বিশ্বের একটা দেশে সরকার চলে, মানুষের পার্সপেক্টিভ চলে ইকোনমি দিয়ে। ইকোনমি যদি ঠিক মতো আমরা ডেভেলপ করতে না পারি তাহলে দেখা যাবে যে অনেক সংস্কারের লাভ আজকে যেটা আছে কালকেই মানুষ মনে করবে ভিক্ষা চাই না মা কুত্তা খেলা। এই যে এই কথাগুলো যে আছে এগুলো দেখা যাবে যে সামনে চলে আসবে। আমার কাছে মনে হয় যে আমরা অনেক বেশি সহনশীল হতে পারি। আমাদের সহযোদ্ধা যারা ছিল এক একজনের এক একটা মত থাকবে, বিভিন্ন আদর্শগত পার্থক্য থাকবে, কিন্তু দিন শেষে আমরা যাতে একসাথে বসতে পারি এই দেশের ভালোর জন্য, এই প্রত্যাশাটা যদি আমরা রাখতে পারি আমাদের কাছে মনে হয় যে একটা ভালো বাংলাদেশ আমরা পাবোই। আর সবশেষে প্রাইভেট ইউনিভার্সিটির যারা ভাইরা আছেন তাদের প্রতি একটা অনুরোধ, সবার রাজনীতি সচেতন হওয়াটা জরুরি। রাজনীতি সচেতন না হলে দেখবেন বিরাজনীতিকরণের দিকে মানুষ এগিয়ে যায়। রাজনৈতিক সংকট মোকাবেলার একমাত্র রাস্তা রাজনৈতিক আলোচনাই। অনেকে মনে করে যে রাজনীতি ব্যাপারটাই খারাপ, এই জন্য দেখবেন আবার একবার 1/11 ওই কনসেপ্টের মতো বিরাজনীতিকরণের ভূত অনেক জায়গায় চেপে যাচ্ছে। খারাপ রাজনীতির বিকল্প কি? বিরাজনীতিকরণ না, খারাপ রাজনীতির বিকল্প হলো ভালো রাজনীতি। আমাদের ভালো রাজনীতির দিকে ধাবিত হতে হবে এবং রাজনীতি মানে শুধু মিটিং মিছিল স্লোগান না। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে সব সময় কর্নার করে রাখা হয়। আমার কথা বিভিন্ন জায়গায় আপনারা পলিটিক্সে আপনাদের আগ্রহটা থাকা জরুরি। যেমন এই চমৎকার উদ্যোগ এইতে শুরু হয়ে গেছে, তার রিফ্লেকশন এইটাই। আবার হয়তোবা মিটিং মিছিল স্লোগান দেওয়ার দরকার নাই, কিন্তু এমন তো হতে পারে বিভিন্ন পলিসি ডিবেট প্রাইভেট ইউনিভার্সিটি আয়োজন করতে পারে। তাদের এত চমৎকার অডিটোরিয়াম আছে, সেই জায়গাতে আলোচনা হতেই পারে বাংলাদেশের জন্য পিআর উপযোগী কি উপযোগী না, বাংলাদেশের জন্য আপার হাউস থাকা উচিত কি উপযোগী না। এই আলোচনাগুলো যখন প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাটমসফিয়ারে ঢুকে যাবে তখন দেখা যাবে যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাজনৈতিকভাবে সচেতন হবে এবং তাদেরকেও কেউ কর্নার করে ফেলবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।